শুনতে থাকুন এফ ম্যারিয়ান ক্র্যাফোর্ডের কাহিনী অবলম্বনে দি আপার বার্থ। Ocean is more ancient than the mountains and freighted with the memories and dreams of time. পৃথিবীর মোট জলভাগের মাত্র 5% এখনো অবধি ঘুরে দেখতে পেরেছি আমরা। বলতে গেলে প্রায় না দেখা রয়ে গেছে গোটাটাই। কি আছে এই অগাধ অসীম সমুদ্রের গভীরে আমরা জানি না, আর এই না জানাই জন্ম দেয় সম্ভাবনার। লাভক্রাফট বলেছিলেন মহাসমুদ্রের তলায় নিদ্রিত আছেন আদিম দেবতারা। উপযুক্ত সময় উপস্থিত হলেই জেগে উঠবেন তারা। তবে আজ যে গল্পটা আপনাদের শোনাবো সেটা লাভক্রাফটের লেখা নয়, লিখেছিলেন এফ ম্যারিয়ান ক্র্যাফোর্ড আজ থেকে প্রায় 150 বছর আগে। তার হাত ধরে একটি যাত্রীবাহী জাহাজে করে আটলান্টিক মহাসমুদ্রের উপর ভেসে পড়ব আমরা। চাঁদের আলো গায়ে মেখে এক দৃষ্টে তাকিয়ে থাকবো অনন্ত রহস্যময় জলরাশির দিকে। কিছু কি চোখে পড়বে সেখানে? শুনতে থাকুন আমাদের আজকের গল্প, দি আপার বার্থ। লোকে প্রায়শই আমায় জিজ্ঞেস করে আমি কখনো ভূত দেখেছি কিনা। আমার উত্তর হলো হ্যাঁ, দেখেছি। ভূত অর্থাৎ যদি এমন কিছু হয় যা মৃত অথচ শরীর আছে, গতি আছে এবং সর্বোপরি কোনো উদ্দেশ্য আছে, তবে সে ভূত আমি দেখেছি। বুঝতে পারছি ইতিমধ্যে আপনাদের অনেকের মুখে কৌতূহল ও অবিশ্বাসের ছায়া একসঙ্গে খেলে যাচ্ছে। সেটা দেখেই আমার অভিজ্ঞতার কথা আপনাদের সঙ্গে ভাগ করে নিতে ভারী মন চাইছে। জীবনের বেশিরভাগ সময়টা আমার কেটেছে আটলান্টিক মহাসাগরের উপরে বিভিন্ন যাত্রীবাহী জাহাজে সওয়ার হয়ে। সে সময় যে কোম্পানিতে আমি চাকরি করতাম তাদের বিস্তর মালপত্র জাহাজে এক বন্দর থেকে অন্য বন্দরে নিয়ে যেতে হতো। আমার কাজ ছিল মালপত্রের সঙ্গে জাহাজে সওয়ার হয়ে তাদের দেখাশোনা করা। যারা নিয়মিত সমুদ্রে পাড়ি দেন তাদের সবারই একটা প্রিয় জাহাজ থাকে, আমারও ছিল। কামচাটকা জাহাজ ছিল আমার সব চাইতে প্রিয়। ছিল বললাম কারণ এখন সে জাহাজের ধারে কাছে যেতেও আমি রাজি নই। যাকে জুন মাসের এক সকালে সে জাহাজে সওয়ার হই আমি। বাক্স ব্যাটরা আমার কাছে বেশি থাকে না, একটা বড় সুটকেস আর একটা হ্যান্ডব্যাগ নিয়ে আমি লোকজনের ভিড় ঠেলে জাহাজের কাছাকাছি পৌঁছালাম। ঝাঁকে ঝাঁকে যাত্রী আর পোর্টারদের গাদাগাদিতে একেবারে গমগমে হয়ে আছে জায়গাটা। পোর্টারদের আলাদা করে চিনে নেওয়া যায় কারণ তাদের সবার গায়ে নীলচে রঙের কোট। সে কোটের উপরে সোনালি পিতলের বোতাম আটা। একটু বয়স্ক লোক সঙ্গে ভারী মালপত্র আছে দেখেই ঝাঁপিয়ে পড়ে অযাচিত সাহায্য করতে চাইছে তারা। মানুষের হাঁকডাক আর চিৎকারে কান পাতা দায়। কোনো রকমে পা চালিয়ে জাহাজের ডেকে উঠে এলাম। আমাকে উঠে আসছে দেখে একটা গোমস্তা জাতীয় লোক আমার দিকে এগিয়ে এলো। আগেও এই জাহাজে সওয়ার হয়েছি বলে লোকটাকে চিনি আমি, রবার্ট। খানিক গলা তুলে নির্দেশ দিলাম তাকে, 105 নম্বর কেবিন, লোয়ার বার্থ। রবার্ট মালপত্র তুলে নিতে যাচ্ছিল, থেমে গেল। আমার দিকে মুখ তুলে কয়েক সেকেন্ড স্থির চোখে তাকিয়ে থাকলো। মনে হলো এক্ষুনি কেঁদে ফেলবে, না হয় তার হাত থেকে খসে পড়বে সুটকেসটা। কিছু একটা বলতে চেয়েও সে বলল না। সুটকেসটা শক্ত করে ধরে পথ দেখিয়ে নিয়ে চলল আমাকে।
105 নম্বর কেবিনটা জাহাজের বেশ নিচের দিকে, ফলে এখানে হাওয়া বাতাস খুব একটা আসে না। ঘরের সামনে এনে আমার হাতে চাবিটা দিয়ে রবার্ট ফেরার পথ ধরল। একটু অবাক লাগলো আমার। আগে যতবার এই জাহাজে উঠেছি ততবারই এরা কেবিনের দরজা খুলে ঘর দেখিয়ে দিয়ে গেছে। আজ তবে গেল না কেন? কথাগুলো মাথা থেকে সরিয়ে চাবি দিয়ে দরজাটা খুলে ফেললাম আমি। জাহাজের বাকি কেবিনগুলোর সঙ্গে এই কেবিনটার তেমন কোনো পার্থক্য নেই। দরজার ঠিক উল্টো দিকের দেওয়ালের ভিতরে শোয়ার মতো দুটো বড় বড় বার্থ করা আছে, একটা উপরে একটা নিচে। তার মধ্যে নিচেরটা আমার জন্য বরাদ্দ হয়েছে। বার্থ জিনিসটা অনেকটা দেওয়ালের ভিতরে গাঁথা শোকেসের মতো, শুধু খোলা অংশে কাঁচের বদলে পর্দা ঝোলানো রয়েছে। ভিতরে একটা চাদর আর বালিশের কোনা চোখে পড়ল। সেটুকু বাদ দিয়ে বাকি ঘরে বেশ কিছুটা জায়গা আছে। একদিকের দেওয়ালে একটা বড় সড়ো ছাতা ঝুলছে, তার ঠিক পাশেই একটা টাওয়েল, একটা ঝুলন্ত আয়না, আর তার নিচে টুথব্রাশ জাতীয় কিছু সামগ্রী। ঘরের এক কোণে একটা ছোট কাঁচের বাটিতে সম্ভবত কিছু তরল রাখা আছে। একটা অদ্ভুত গন্ধ আসছে সেটা থেকে, খুব ক্ষীণ তাও অস্বস্তিকর, অনেকটা যন্ত্রপাতির কলকবজায় দেওয়া তেলের মতো গন্ধ। উপরের বাড়তে ফ্যাকাশে রঙের একটা পর্দা ঝুলছে। পর্দাটা কোথাও ফাঁক হয়নি, ফলে তার ভিতরে কেউ আছে কিনা বাইরে থেকে বোঝার উপায় নেই। শুধু পোর্ট হোল দিয়ে আসা মিহি রোদের রেখা তার উপরে এসে পড়ে আরো বিষণ্ণ রং ধরিয়েছে পর্দায়। এই পোর্ট হোল হল জাহাজের পেটের ভিতরে বৃত্তাকার জানলা। জলতল জাহাজের যেখান অব্দি আসে তার ঠিক উপরেই বাইরে থেকে দেখা যায় এদেরকে। আমার কেবিনটায় যে পোর্ট হোলটা আছে তার পাল্লাটা ফাইবারের। সেটার সামনে গিয়ে দাঁড়ালে এখন বাইরের শান্ত ধীর সমুদ্রের জল চোখে পড়বে। সেদিন দিনের বেলা তেমন কিছু ঘটল না। সময় মতো জাহাজ ছাড়ল। আবহাওয়া বেশ মনোরম। সমুদ্রের বুক থেকে ভেসে এসে একটা মৃদু হাওয়া আমাদের ছুঁয়ে পার হয়ে যেতে লাগলো। জাহাজের লোকজনও নিজেদের মধ্যে গল্প গুজবে মেতে উঠল। দূর সমুদ্রের বুকে কিছু একটাকে মাথা তুলতে দেখেই তিমি মাছ বলে চিৎকার করতে শুরু করলো কেউ কেউ। ক্রমে দিন ফুরিয়ে আসতে খাওয়া দাওয়া সেরে যে যার কেবিনে ফিরে যেতে ডেকটা খালি হয়ে এলো। আমিও চেয়ার ছেড়ে উঠে পড়ে একটু তড়িঘড়ি আমার কেবিনে ফিরে এলাম। এসেই একটু চমকে গেলাম। আমার রুমের আপার বার্থে মনে হয় কারো থাকার ব্যবস্থা হয়েছে। ঘরের এক কোণে একটা ছোট সুটকেস রাখা আছে। সেই সঙ্গে আপার বার্থের পর্দা সরিয়ে একটা লাঠি আর ছাতা রেখে গেছে কেউ। কিছুটা হতাশই হলাম। ভেবেছিলাম একা একা নির্বিঘ্নে সফর করা যাবে, তার হলো না। তবে আমার যাত্রা সঙ্গীটিকে দেখার জন্য একটা কৌতূহল অনুভব করলাম। আমি নিচের বার্থে ঢুকে শুয়ে পড়ার কিছুক্ষণের মধ্যেই এসে উপস্থিত হলো সে। ঘরের ভিতরে কোনো আলো জ্বলছিল না বলে বেশ আবছা দেখতে পেয়েছিলাম তাকে। লম্বা, রোগাটে আর ফ্যাকাশে একটা মানুষ। মাথার চুলে ছাইয়ের রং ধরেছে। দরজা দিয়ে ঢুকে চারপাশটা একবার দেখে নিয়ে এগিয়ে এসে দেওয়ালের খাঁজে একটা পা রেখে আপার বার্থে ঢুকে গেল লোকটা। আমি খুব একটা পাত্তা দিলাম না ব্যাপারটায়। পাশ ফিরে ঘুমিয়ে পড়লাম। বেশ গভীর ঘুমে ডুবে গেছিলাম। এমন সময়
কিছু একটা শব্দে ঘুম ভেঙে গেল আমার। মনে হলো আমার রুমমেট যেন উপরের বার্থ থেকে নিচে লাফ দিয়ে পড়েছে। বুঝতে পারলাম ঘরের দরজার খিল ধরে টানাটানি করছে সে। সেটা খুলে যেতে দৌড়ে ঘর থেকে বেরিয়ে গেল সে। পায়ের আওয়াজ শুনে মনে হলো কিছুর থেকে যেন ভয় পেয়ে প্রাণপণে দৌড়াচ্ছে সে। ব্যাপার কি, মাঝরাতে উঠে দৌড়াতে শুরু করেছে কেন? লোকটা পাগল নাকি? জাহাজটা মনে হলো দুলছে, তাতে ঘরের খোলা দরজা থেকে মচমচ করে একটা শব্দ ভেসে আসছে। ব্যাপারটা ভালো লাগলো না আমার। উঠে দরজাটা বন্ধ করে বার্থে ফিরে এসে আবার ঘুমানোর চেষ্টা করলাম। কতক্ষণ ঘুমিয়েছিলাম জানি না, আবার ঘুমটা ভেঙে গেল। মনে হলো একটা দমকা ঠান্ডা হাওয়া এসে ঘুম ভাঙিয়ে দিয়েছে। চাদরটা ভালো করে গায়ে জড়িয়ে শুলাম। উপরের বার্থ থেকে খস খস শব্দ শুনতে পেয়ে বুঝলাম আমি যতক্ষণ ঘুমাচ্ছিলাম আপার বার্থের বাসিন্দা কোনো ভাগে ফিরে এসেছেন। একবার যেন চাপা গোঙানির আওয়াজও পেলাম। সেই সঙ্গে মনে হলো নোনা জলের সেই গন্ধটা এখন বেশ কিছুটা বেড়ে উঠেছে। জাহাজটা এখন আগের থেকে বেশি দুলছে। মাথার দিকের দেওয়ালের পোর্ট হোল থেকে হালকা আলোর রেখা এসে আবছা আলোকিত করে রেখেছে ঘরটাকে। হঠাৎ খেয়াল হলো চাদর দেওয়া সত্ত্বেও ঠান্ডায় এখনো কাঁপুনি দিচ্ছে গায়ে। ঘর তো বন্ধ ছিল, এত হাওয়া তাহলে আসছে কোথা থেকে? মাথার দিকে তাকিয়ে আমি অবাক হয়ে গেলাম। পোর্ট হোলের গোল পাল্লাটা এখন হাট করে খোলা। সেখান দিয়ে তাকালেই কাছেই সমুদ্রের জল চোখে পড়ছে। জলের উপরে রাতের চাঁদের আলো এসে পড়েছে। অচিরেই মুখ দিয়ে একটা বিরক্তিসূচক শব্দ বেরিয়ে এলো। নিচে নেমে সেটা আবার বন্ধ করে দিলাম আমি। কে খুলল পাল্লাটা? আপার বার্থের লোকটা। উপরে তাকিয়ে দেখলাম সেখানে পর্দা টানা আছে। লোকটা সত্যি পাগলই হবে, নইলে এই কনকনে ঠান্ডা হাওয়া কেউ জেনে বুঝে ঘরের ভিতর ঢোকায়? ঘড়িতে সময় দেখলাম ভোর 4:30 বাজতে চলেছে। শুতে আর ইচ্ছা করল না। ঘরটা বেজায় ঠান্ডা হয়ে আছে। এই ঘরে শুয়ে ঘুমালে কাল সকালে ঠান্ডা লেগে আবার এক কাণ্ড হবে। কেবিন ছেড়ে বাইরে বেরিয়ে মনটা হালকা হয়ে গেল আমার। ডেকটা এখন প্রায় নির্জন। দুপাশে যতদূর দেখা যায় জলরাশি ছাড়া আর কিছুই চোখে পড়ে না। সেই জলের উপরে এখন ঘন কুয়াশার চাদর ছড়িয়ে রয়েছে। তার সঙ্গে পাল্লা দিয়ে ছাই রঙের আকাশ একটু একটু করে আলোকিত হচ্ছে। খানিক দূরে রেলিংয়ের ধারে ডাক্তারকে চোখে পড়ল। এক মনে দূর দিগন্তের দিকে চেয়ে পাইপ টানছেন। সুপ্রভাত ডাক্তারবাবু। আমি তার দিকে এগোতে এগোতে বললাম। পিছন ফিরে আমাকে দেখে নিয়ে একটু হাসলেন তিনি। বললেন, প্রভাত এখনো হয়নি, কুয়াশা যতক্ষণ না কাটছে সকাল হয় না এখানে। হ্যাঁ, তা ঠিকই বলেছেন। কুয়াশার আর দোষ কি? কাল রাতে যা ঠান্ডা পড়েছিল। সেই জন্যই কি এত সকাল সকাল ডেকে? আমি মাথা নাড়ালাম। তা কিছুটা,
তবে ঘুম ভেঙে দেখি পোর্ট হোলের ঢাকনা খোলা। অথচ স্পষ্ট মনে আছে রাতে বন্ধ করে শুয়েছিলাম। ঠান্ডায় আর ঘুম এলো না। ডাক্তারের ভুরু দুটোতে একটা ভাঁজ খেলে যায়। আকাশের দিক থেকে চোখ ফিরিয়ে আমার দিকে চেয়ে জিজ্ঞেস করেন, পোর্ট হোলের ঢাকনা খোলা? কত নম্বর রুমে আছো তুমি? 105। একটা বিদ্যুতের ঝলক ডাক্তারের চোখে দেখা দিয়েই মিলিয়ে গেল। কিছু একটা বলতে গিয়েও যেন থেমে গেলেন তিনি। কি ব্যাপার বলুন তো? আমি তার দিকে এগিয়ে এসে জিজ্ঞেস করলাম। না, ব্যাপার কিছুই না। আমতা আমতা করলেন ডাক্তার। এর আগে যারাই ওই ঘরের লোয়ার বার্থে থেকেছে তারা সবাই কর্তৃপক্ষের কাছে নালিশ করেছে। সে তো আমিও করব ভাবছি। আমার মনে হয় না তাতে কিছু লাভ হবে। ওই ঘরটায় আবার থেমে গেলেন ডাক্তার। দেখো, প্যাসেঞ্জারদের ভয় দেখানো আমার কাজ নয়, কিন্তু আমার ভয়ের কিছু নেই। তবে ঠান্ডা ঠান্ডা লেগে যদি সর্দি কাশি বাঁধিয়ে বসি তখন আপনার কাছেই আসবো। কিন্তু ঠান্ডাটা ব্যাপার নয়। তোমার ঘরে রুমমেট আছে? তা আছে। লোকটা একটু খ্যাপাটে। মাঝরাতে কেন জানি না দৌড়ে দৌড়ে বেরিয়ে গেল ঘর থেকে। অদ্ভুত একটা দৃষ্টিতে আমার দিকে তাকালেন ডাক্তার। বেরিয়ে গেলেন? তারপর ফিরে এসেছিল? হ্যাঁ, আমি তখন ঘুমিয়ে পড়েছিলাম। ঘুম ভেঙে মনে হলো উপরের বার্থে সে নড়াচড়া করছে। তারপরেই দেখি পোর্ট হোল খোলা। লুক হিয়ার, চাপা স্বরে বলতে লাগলেন ডাক্তার। এই জাহাজের রেপুটেশন নিয়ে আমার তেমন মাথা ব্যথা নেই। আমি তোমার জন্য একটা ব্যবস্থা করতে পারি। আমার কেবিনে একটা বার্থ ফাঁকা আছে, তুমি চাইলে সেখানে এসে থাকতে পারো। প্রস্তাবটায় একটু অবাক হলাম আমি। আমার সঙ্গে ডাক্তারের কেবলমাত্র মুখেই একটু পরিচয় আছে, তা সত্ত্বেও আমাকে নিজের ঘরে রাখতে চাইছেন কেন তিনি? হেসে বললাম, না না, তার দরকার হবে না। প্রথম রাতটা একটু অসুবিধা হচ্ছে, এর জন্য আপনাকে ব্যতিব্যস্ত হতে হবে না। ডাক্তার মুখ ফিরিয়ে নিলেন, গম্ভীর স্বরে বললেন, আমি কুসংস্কারে বিশ্বাস করি না, তাও প্রস্তাবটা তোমাকে দিলাম তার একটা কারণ আছে। কি কারণ? ভদ্রলোকের গলা আর একটু থমথমে শোনাচ্ছে এখন। এর আগে শেষ যে 3 জন ওই ঘরে কাটিয়েছে তারা সবাই জলে ঝাঁপ দিয়ে আত্মহত্যা করেছে। প্রথমে মনে হয়েছিল ডাক্তার হয়তো মজা করছেন আমার সঙ্গে, কিন্তু ভালো করে তার দিকে তাকাতে মনে হলো কৌতুকের থেকে বেশি ভয় এসে জমা হয়েছে তার মুখে। আর কথা বাড়ালাম না, তাকে বিদায় জানিয়ে জায়গাটা ছেড়ে এগিয়ে এলাম। এতক্ষণে দিনের আলো বেশ কিছুটা বেড়েছে। ডেকের একদিকে চেয়ারগুলোর উপর ব্রেকফাস্ট খেতে বসেছে অনেকে। ব্রেকফাস্ট সেরে আমি নিজের কেবিনে ফিরে গেলাম একটা বই আনতে। কেবিনে ঢুকেই দেখলাম উপরের বার্থের পর্দা এখনো আগের মতোই টানা আছে। লোকটা এখনো ঘুমাচ্ছে। ঘর থেকে বেরিয়ে আসতেই সেই রবার্টকে চোখে পড়ল। সে জানালো যে জাহাজের ক্যাপ্টেন আমার সঙ্গে একবার দেখা করতে চান। আমাকে কথাটা জানিয়েই দৌড়ে পালিয়ে গেল লোকটা। আমি ডেক পেরিয়ে ধীরে সুস্থে ক্যাপ্টেনের রুমে পৌঁছে গেলাম। স্যার, আমাদেরকে একটু সাহায্য করতে হবে আপনাকে। আমাকে দেখে মুখ তুলে বললেন তিনি। কি সাহায্য? আজ সকাল থেকে আপনার রুমমেটকে পাওয়া যাচ্ছে না। কাল রাতে 105 নম্বর রুমে শুতে গেছিলেন, কিন্তু রাতে অস্বাভাবিক কিছু চোখে পড়েছে আপনার? মানে
ঘরের মধ্যে। আধ ঘন্টা আগে ডাক্তারের চোখে যে ভয়টা দেখেছিলাম সেটা এবার ক্যাপ্টেনের মুখে সঞ্চারিত হতে দেখলাম। আপনি আশঙ্কা করছেন তিনি রেলিং থেকে লাফ দিয়ে পড়েছেন? উপরে নিচে মাথা নাড়ালেন ক্যাপ্টেন। ভারী আশ্চর্যের ব্যাপার, এই নিয়ে চতুর্থ জন। ক্যাপ্টেনের সামনের চেয়ারে বসে পড়ে কাল রাতের ঘটনাটা খুলে বললাম আমি। শুনতে শুনতে একটা অবর্ণনীয় আতঙ্ক ফুটে উঠল ক্যাপ্টেনের মুখে। আমার কথা শেষ হতে তিনি বললেন, এর আগে যে 3 জন আত্মহত্যা করেছিল তাদের রুমমেটদের জবানবন্দিও নিয়েছিলাম আমরা। তার সঙ্গে আপনি এখন যা বললেন তার তেমন কোনো পার্থক্য নেই। অদ্ভুত। আমার রুমমেটকে যে পাওয়া যাচ্ছে না সেটা জানলেন কেমন করে? একটা ক্ষীণ আশঙ্কা সারা রাতি হয়েছে আমার। সকাল হতেই লোক পাঠিয়েছিলাম আপনার কেবিনে। সে গিয়ে দেখে এসেছে আপার বার্থ খালি, জামা কাপড় পরে আছে, বাক্স জায়গা মতো রাখা আছে, লোক নেই। কথাটা বলে নিয়ে প্রসঙ্গ পাল্টে তিনি বললেন, আমি চাই না একটা কেবিনের জন্য গোটা জাহাজটার বদনাম হোক। আপনি বরং আমার কেবিনে চলে আসুন। এবার আর অবাক হলাম না। বেশ কিছুক্ষণ একটা অদম্য কৌতূহল এসে চেপে ধরেছে আমাকে। 105 নম্বর কেবিনকে ঘিরে যে বেশ একটা ভয়ের পরিবেশ তৈরি হয়েছে জাহাজের কর্মীদের মধ্যে, সেটা বুঝতে পারছি। কি আছে ঘরটায়? এমন কি থাকতে পারে আপার বার্থে যাতে পরপর 3টে মানুষ আত্মহত্যার পথ বেছে নেয়? তাছাড়া আরেকটা কথা মনে হয়েছে আমার। কাল রাতে লোকটাকে আপার বার্থ থেকে নেমে দরজা খুলে ছুটে যেতে দেখেছিলাম। তার কিছুক্ষণ পরে সে আবার ফিরে এসেছিল। তারপর আবার কোনো এক সময় উঠে গিয়ে কি আত্মহত্যা করেছে লোকটা, নাকি সে আর ফিরে আসেনি? তাই যদি হয় তাহলে দ্বিতীয়বার ঘুম ভাঙার পর আমার উপরের বার্থে কার গোগানির শব্দ শুনলাম? না, এ রহস্য সমাধান না হওয়া অবধি মন শান্ত হবে না। মাথা নেড়ে ক্যাপ্টেনের প্রস্তাব খারিজ করে দিলাম। সঙ্গেও বললাম যে কেবিন নম্বর 105-এ যাই ঘটুক না কেন সে কথা আমি বাইরের কাউকে জানাবো না। তিনি খানিকটা জোড়াজুড়ি করে শেষে বিফল হয়ে আমাকে ছেড়ে দিলেন। সেদিন সন্ধ্যায় বই পড়েই সময় কাটল। রাতে তাড়াতাড়ি শুতে চলে গেলাম। এবার কিন্তু কেবিনে ঢোকার সময় একটা চাপা অস্বস্তি ঘিরে ধরল আমাকে। কাল রাতে যে লোকটাকে আমার ঘরে ঢুকতে দেখেছিলাম সে সম্ভবত এখন মৃত। সমুদ্রের কোনো গহীন কোণে তার শরীরটা হয়তো ভেসে চলেছে এখন। রাতের জামা কাপড় পরতে পরতে তার মুখটা আমার চোখের সামনে বারবার ভেসে উঠতে লাগলো। কি মনে হতে আপার বার্থের খোলা পর্দাগুলো টেনে বন্ধ করে দিলাম আমি। ঘরের দরজাটাও আটসাট করে পিছন ফিরতেই একটা দমকা হাওয়া এসে আমার মুখে ধাক্কা দিল। আবার হাওয়া আসছে সেখান থেকে, আবার অন্ধকার মাখা আটলান্টিকের জলরাশির ছাট আসছে ঘরের ভিতরে। পোর্ট হোলের পাল্লাটা আবার খুলে গেছে। মাথাটা গরম হয়ে গেল। দরজা খুলে বাইরে বেরিয়ে ডেক পেরিয়ে ক্যাপ্টেনের কেবিনের দরজায় টোকা দিলাম। তিনিও মনে হয় ঘুমানোর তোড়জোড় শুরু করেছিলেন। আমাকে দরজায় দাঁড়িয়ে থাকতে দেখে ঘুম জড়ানো গলায় বললেন, কি ব্যাপার বলুন তো? পোর্ট হোলের পাল্লাটা আবার কেউ খুলে দিয়েছে। একটা বাঁকা হাসি খেলে গেল ক্যাপ্টেনের মুখে। আপনাকে আগেই বলেছিলাম ঘরটা ছেড়ে দিন। রাতে ওই পোর্ট হোলে পাল্লাটা কেউ খোলা রাখতে পারে না।
আপনি যতবারই বন্ধ করবেন নিজে থেকে খুলে যাবে। আপনি কি আমাকে ভূতের ভয় দেখাতে চাইছেন? মুখ দিয়ে চুপচুপ করে একটা শব্দ করলেন ক্যাপ্টেন। মোটেই না। এক কাজ করুন, দরজাটা ভিতর থেকে বন্ধ করে পাল্লাটা নিজে হাতে বন্ধ করে শুয়ে পড়ুন। আজ তো আপনার কেবিন খালি, ফলে অন্য কারো পক্ষে ওটা খোলা সম্ভব নয়। দেখুন কি হয়। ফিরে এসে পাল্লাটা বন্ধ করে শুয়ে পড়লাম। দরজাটা আটকে দিলাম ভিতর থেকে। রবার্ট একটা হ্যারিকেন রেখে গেছে দরজার একপাশে। সেটা থেকে আসা মৃদু হলদে আলোয় ঘরটা ভরে আছে। অন্ধকারে ডুবে আমি ঘুমানোর চেষ্টা করলাম, কিন্তু ঘুম এলো না। চোখের পাতাগুলো যেন অকারণেই সজাগ হয়ে আছে আজকে। মাঝে মাঝেই চোখ চলে যাচ্ছে পোর্ট হোলের দিকে, ঠিক যেন অন্ধকারের বুকে একখণ্ড খয়েরি আলোর চাকতি জ্বলছে। প্রায় ঘন্টা খানেক এভাবেই কেটে গেল। হালকা ঘুমিয়েই পড়েছিলাম মনে হয়। এমন সময় একটা ঠান্ডা হাওয়া এসে ধাক্কা দিয়ে আমার সমস্ত শরীরটাকে কাঁপিয়ে দিল। সেই সঙ্গে গোটা জাহাজটা যেন কিসের সঙ্গে ধাক্কা লেগে ভয়ানকভাবে দুলে উঠল একবার। দুলুনিটা এত জোরে এসেছে যে আমি বার্থ থেকে ছিটকে গিয়ে মেঝের উপর আছড়ে পড়লাম। মাথাটা ঢুকে গেল মেঝেতে। কপাল ঘষতে ঘষতে উঠে দাঁড়িয়ে দেওয়ালের দিকে তাকাতেই বুকের রক্ত হিম হয়ে গেল। পোর্ট হোলের পাল্লা আবার খুলে গেছে। আর অবিশ্বাস করার উপায় নেই। ঠান্ডা জোলো হাওয়ার সঙ্গে মিশে একটা দম বন্ধ করা আতঙ্ক পেয়ে বসলো আমাকে। মাটিতে পড়ে সারা শরীরের নানা জায়গায় কেটে ছড়ে গেছে, কিন্তু সেদিকে আর খেয়াল নেই আমার। পোর্ট হোলের খোলা পাল্লা দিয়ে কালচে আকাশের বুকে গোল চাঁদটা চোখে পড়ছে। এ কি করে সম্ভব? পাল্লাটা বাইরে থেকে খোলা যায় না। তাছাড়া বাইরে মানুষ আসবে কি করে? অনন্ত জলরাশি আর সামুদ্রিক ফেনা ছাড়া আর কিছুই তো নেই সেখানে। কয়েক মিনিট থমকে সেই খোলা পাল্লার দিকে তাকিয়ে দাঁড়িয়েছিলাম। এমন সময় বিশেষ একটা শব্দ শুনে আমার চমক ভাঙল। শব্দটা এসেছে আমার পিছন দিক থেকে, আপার বার্থ থেকে। সেদিকে ঘুরে তাকালাম আমি। আপার বার্থের পর্দা টানা আছে এখন। অন্ধকার ছাড়া আর কিছুই চোখে পড়ছে না সেখানে। আবার সেই চাপা গোঙানির শব্দ শুনতে পেলাম। বন্ধ পর্দার ওপার থেকে আসছে সেটা। পর্দার ওপারে কেউ আছে। সাহসে ভর করে সেদিকে এগিয়ে গেলাম আমি। কাঁপা কাঁপা হাতে সরিয়ে ফেললাম পর্দাটা। ভিতরটা নিকষ অন্ধকারে ঢেকে আছে। কেমন যেন স্যাঁতস্যাঁতে হয়ে আছে বাতাস। সমুদ্রের জলের গন্ধটা তীব্রভাবে বেড়ে উঠেছে। কিছু একটার ছোঁয়া লাগলো হাতে। ঠান্ডা স্যাঁতস্যাঁতে সামুদ্রিক প্রাণীর মতো একটা শরীর, অনেকটা যেন মানুষের হাতের মতো। সেই হাতে আমি হালকা একটা টান দিতেই মুহূর্তে যেন জীবন্ত হয়ে উঠল সেটা। একটা সাপের ছোবলের মতো কিছু একটা আছড়ে পড়লো আমার মুখের উপরে। আমি ছিটকে পড়লাম ঘরের মেঝেতে। সঙ্গে সঙ্গে
মনে হলো আপার বার্থ থেকে নেমে কিছু একটা যেন এগিয়ে যাচ্ছে সেই পোর্ট হোলের দিকে। কয়েক সেকেন্ডের মধ্যে আমার চোখের দৃষ্টি ধাতস্থ হতে সামনে তাকিয়ে আর কিচ্ছু দেখতে পেলাম না, শুধু একটু আগের ভরাট চাঁদটা এখন মেঘের আড়ালে ঢাকা পড়ে গেছে। ভয়টা বুকের মধ্যে চেপে রেখে উঠে দাঁড়ালাম আমি। দরজার পাশে রাখা লণ্ঠনটা হাতে তুলে নিলাম। ঘরের এক কোণে একটা লোহার রড পড়েছিল, সেটা তুলে নিয়ে দ্রুত পোর্ট হোলের কাছে পৌঁছে হুকের ভিতরে রডটা ঢুকিয়ে বন্ধ করে দিলাম সেটা। ধীর পায়ে ফিরে এলাম আপার বার্থের কাছে। পর্দাটা এখন সরানোই আছে। ভিতরে হাত ঢুকিয়ে বুঝতে পারলাম বার্থটা খালি। শুধু সেই স্যাঁতস্যাঁতে ভাবটা আঙুল ছুঁয়ে গেল। চাদরটা ঘেঁটে আছে, বেশ বোঝা যায় একটু আগেই কেউ শুয়েছিল এখানে। সে রাতে আর ঘুমাতে পারিনি আমি। সারা রাত ঘরের একটা কোণের দেওয়ালে পিঠ রেখে সজাগ হয়ে বসে রইলাম। পায়ের কাছে জ্বলন্ত হ্যারিকেনের আলো উল্টো দিকের দেওয়ালে পোর্ট হোলটার উপর গিয়ে পড়ছে বারবার। কিসের যেন ছায়া দুলে উঠছে সেখানে। সতর্ক চোখে সেদিকে তাকিয়ে রইলাম আমি। সকালে ঘুম ভাঙতে বুঝলাম বাইরে বেশ ঝলমলে রোদ উঠেছে। কাল রাতের কথা মনে পড়তেই পোর্ট হোলটার দিকে দৃষ্টি চলে গেল। রাতে যেমন করে বন্ধ করেছিলাম এখনো সেইভাবেই বন্ধ হয়ে আছে পাল্লাটা। ধীরে সুস্থে জামা কাপড় পরে বাইরে বেরিয়ে এলাম। ডেকের রেলিংয়ের ওপারে নীলচে সমুদ্র, তার উপর থেকে ভেসে আসা জলের গন্ধমাখা হাওয়াটা গায়ে এসে লাগতেই কাল রাতের দম বন্ধ করা আতঙ্কটা কেটে গেল। আজ কিন্তু আর রেলিংয়ের গায়ে নয়, ডাক্তারকে তার কেবিনের বাইরেই দাঁড়িয়ে থাকতে দেখলাম, মুখে একটা পাইপ। গুড মর্নিং। কৌতূহলী চোখে আমার দিকে তাকিয়ে বললেন তিনি। ভনিতা না করে বললাম, কাল আপনি ঠিকই বলেছিলেন, ঘরে কিছু একটা গোলমাল আছে। তিনি চাপা হাসি হেসে বললেন, রাতটা ভালো যায়নি বুঝতেই পারছি, ঘুম হয়নি তাই তো? কাল রাতের পুরো ঘটনাটা তাকে খুলে বললাম আমি। কথাগুলো শুনতে শুনতে তার মুখ থেকে হাসি মিলিয়ে গেল। আমি থামতে তিনি গম্ভীর মুখে বললেন, তুমি যা বলছো সেটা অবিশ্বাস করার কোনো কারণ নেই আমার। আমার প্রস্তাবটা কিন্তু এখনো খোলা আছে, চাইলে আমার কেবিনে এসে থাকতে পারো। আমি একটু গলা খাকারি দিয়ে বললাম, তার চেয়ে ভালো আমি আপনাকে একটা প্রস্তাব দিতে পারি। কি? আপনি বরঞ্চ আজ রাতটা আমার কেবিনে এসে থাকুন, দেখা যাক দুজনে মিলে এ রহস্যের সমাধান করতে পারি কিনা। কয়েক পলক অবাক চোখে আমার দিকে তাকিয়ে থেকে সজোরে ঘাড় নাড়লেন তিনি। রহস্য? কেবিন নম্বর 105-এ মৃত্যু ছাড়া আর কিচ্ছু নেই। মানে আপনি রাজি নয় তাই তো? দেখো ভাই, আমি ডাক্তার। জীবিত মানুষের শরীরের রহস্য উদ্ঘাটন আমার কাজ। অলৌকিক ভৌতিক জগৎ আমার এখতিয়ারের বাইরে। ছোট একটা দীর্ঘশ্বাস ফেললাম আমি। আপনি কি সত্যি বিশ্বাস করেন ও ঘরে ভূত আছে? কাল রাতে যা দেখেছো তার কোনো ব্যাখ্যা আছে তোমার কাছে? নেই, কারণ ও ঘরে যা আছে তার ব্যাখ্যা হয় না।
পাইপটা মুখ থেকে সরিয়ে নিয়ে তিনি বললেন, আমি আসি, একটু কাজ আছে। কিছুটা তাড়াহুড়ো করেই সরে পড়লেন ডাক্তার। আমি ডেকের উপরে বিক্ষিপ্ত পায়চারি করতে লাগলাম। কেবিন নাম্বার 105-এ আমার পক্ষে আর একা থাকা সম্ভব নয়, অথচ ঘরের রহস্যটা সমাধান না করে ফিরে গেলে আমার বাকি জীবন মনটা খচখচ করবে। মাঝরাতে পোর্ট হোলের পাল্লা খুলে কে এসে শুয়ে থাকে আপার বার্থে? সে কি মানুষ? যদি মানুষ হয় তাহলে পোর্ট হোল দিয়ে সে ঢোকে কি করে? তার হাত পা এত স্যাঁতস্যাঁতে কেন? আর যদি মানুষ না হয় তাহলে কি? ডেকে ঘোরাঘুরি করতে করতেই ক্যাপ্টেনের সঙ্গে দেখা হয়ে গেল। আমাকে দেখে দ্রুত পায়ে এগিয়ে এলেন তিনি। চারপাশটা একবার দেখে নিয়ে গলা নামিয়ে বললেন, আপনি হয়তো ও কেবিনের শেষ বাসিন্দা। কেন বলুন তো? উপমহলে খবর করেছিলাম, সেখান থেকে নির্দেশ এসছে কেবিনটা সিল করে দেওয়া হবে। সিল করে দেবেন? আচ্ছা, হ্যাঁ, দরজায় মোটা লোহার পেরেক মেরে বন্ধ করে দেওয়া হবে চিরতরে। একটা কেবিন যায় যাক, জাহাজের গুডউইল তার থেকে বেশি দাম। কয়েক সেকেন্ড চুপ করে ভেবে নিলাম আমি। তার মুখের দিকে তাকিয়ে বললাম, অর্থাৎ ও ঘরের রহস্য যদি উদ্ঘাটন করতে হয় তাহলে আজই শেষ সুযোগ। বেশ, দেখা যাক কেবিন নাম্বার 105-এর রহস্য চিরকালের মতো হারিয়ে যায় কিনা। মানে আপনি আজ রাতেও ওখানেই থাকবেন? হ্যাঁ, সাহস করে একবার শেষ সুযোগটা নিয়েই দেখা যাক। কি যেন একটু ভাবলেন ক্যাপ্টেন, তারপর একবার কপালে হাত দিয়ে কপালের ঘাম মুছে নিয়ে বললেন, বেশ, তবে আপনি একা নন। আমিও এই শেষ রাতটা কাটাতে চাই ওখানে, যা হওয়ার হবে। সেদিন রাত 10টা নাগাদ আমি আমার শেষ সিগারটা জ্বালানোর আয়োজন করতেই দরজার কাছে পায়ের আওয়াজে ফিরে তাকিয়ে দেখলাম ক্যাপ্টেন হাজির হয়েছেন সেখানে। ঘরের ভিতরে ঢুকে প্রথমে দরজায় খিলটা আটকে দিলেন তিনি। পোর্ট হোলের ঢাকনাটা একবার ভালো করে দেখে নিলেন। তারপর আপার বার্থের পর্দাটা টেনে সরিয়ে দিলেন একপাশে। দরজার ঠিক সামনে জ্বলতে থাকা হ্যারিকেনের আলোটা তেরচা করে গিয়ে পড়ল তার ভিতরে। আমার রিডিং ল্যাম্পটা জেলে আপার বার্থের একেবারে সামনেই রেখে দিলাম। আমি নিজে একবার পোর্ট হোলটার সামনে গিয়ে সেটার লকের উপর হাত বুলাতে বুলাতে বুঝলাম আজ রাতেই ক্যাপ্টেন ভারী লোহার স্ক্রু দিয়ে আটকে দিয়েছেন পাল্লাটা। কোনো সাধারণ মানুষের পক্ষে বাইরে থেকে এটা খোলা সম্ভব বলে তো মনে হচ্ছে না। মাথা ঘুরিয়ে দেখলাম দরজার একেবারে গায়ে পিঠ রেখে মেঝেতেই বসে আছেন ক্যাপ্টেন। আমি প্রসঙ্গটা বদলে নিয়ে বললাম, এ ঘরে প্রথম সুইসাইডের ঘটনাটার কথা মনে আছে আপনার? উপরে নিচে মাথা দোলালেন ক্যাপ্টেন। দুটো পা ছড়িয়ে দিয়ে একটার উপরে আরেকটা তুলে দিয়ে বললেন, মার্চ মাস ছিল। এই কেবিনে আপার বার্থে যিনি থাকতেন সে ভদ্রলোকের মাথায় একটু ছিট ছিল। বাড়ির লোকজনকে না জানিয়ে এই জাহাজে সওয়ার হয়েছিলেন। মাঝরাতে ঘরের দরজা খুলে বেরিয়ে যান। আমাদের গার্ড কিছু দেখার আগেই রেলিং টপকে ঝাঁপ মারেন। আমরা একটা বোট নামিয়ে খোঁজাখুঁজি করি, কিন্তু লাভ হয় না। তবে ব্যাপারটা নিয়ে মাতামাতি হয়নি তেমন। লোকটা যেহেতু পাগল, তাই আত্মহত্যাটা পাগলামিরই ফল বলে ধরে নেওয়া হয়। এমনটা মাঝে মাঝেই হয়? একেবারেই না। সে অভিজ্ঞতা সেই প্রথম আমার। মার্চের পরে আমাদের আবার ট্রিপ হয়েছিল।
আচ্ছা, আপনি কি দেখছেন বলুন তো? নিজের কথা থামিয়ে হঠাৎ করেই শেষ প্রশ্নটা করেছেন তিনি। প্রশ্নটা অমূলক নয়। শেষ কয়েক মিনিট ধরে আমি একটানা তাকিয়ে আছি পোর্ট হোলের দিকে। কোনো উত্তর দিলাম না। বেশ কিছুক্ষণ ধরে আমার মনে হচ্ছে পোর্ট হোলের নবটা খুব ধীরে ধীরে যেন ঘুরছে, এতই ধীরে যে অনেকক্ষণ একটানা তাকিয়ে না থাকলে বোঝাই যাবে না। আমি সমস্ত মনকে স্ক্রুয়ের উপর স্থির করে লক্ষ্য করতে লাগলাম। সত্যিই কি ঘুরছে? আমার দৃষ্টি লক্ষ্য করে পোর্ট হোলটার দিকে তাকালেন ক্যাপ্টেন, কিন্তু ব্যাপারটা চোখে পড়ল না তার। আগের মতোই বলে যেতে লাগলেন তিনি। আশ্চর্যের ব্যাপার হলো, দ্বিতীয় জন কিন্তু রেলিং টপকে নয়, সম্ভবত ওই পোর্ট হোলটা দিয়েই সমুদ্রে গিয়ে পড়েছিলেন। সে এক ঝামেলা বটে। তখন মাঝরাত, ওয়েদারটাও ভালো ছিল না। কোনো পোর্ট হোল দিয়ে জল ঢুকলে আমাদের কেবিনে অ্যালার্ম বাজতে থাকে। সেটা বেজে উঠতেই আমি নিচে এসে দেখি চতুর্দিকে জল থই থই করছে। সেই 105 নম্বর কেবিনে এসে দেখি পোর্ট হোলের পাল্লাটা হাট হয়ে খোলা, কেবিনের বাসিন্দা নিখোঁজ। আমরা লোকজন নিয়ে চেষ্টা করে পোর্ট হোলটা বন্ধ করে দিই বটে, কিন্তু কেবিনটা ততক্ষণে একেবারে জলে ভেসে গেছে। চতুর্দিকে সমুদ্রের নোনা জলের গন্ধ। তারপর থেকেই এ ঘর থেকে ও গন্ধটা আর যায়নি। ঘরে যে লোকটা ছিল সে সম্ভবত এই পোর্ট হোলের পাল্লাটা খুলেই বেরিয়ে যায়। অবশ্য অত ছোট ফাঁকটা দিয়ে সে যে কি করে বেরোলো আর কেন বেরোলো সেটাই রহস্য। তবে আমার মনে হয় ক্যাপ্টেনের কথা শেষ হলো না। আপার বার্থে যে রিডিং ল্যাম্পটা জেলে রাখা ছিল সেটা আচমকাই নিভে গেল। দরজার কাছে রাখা হ্যারিকেন থেকে একটা আলো সেখানে গিয়ে পড়েছে বটে, কিন্তু পুরোটা আলোকিত হয়নি তাতে। জাহাজটা আবার দুলতে শুরু করেছে। তীব্র একটা শব্দ করে ঘরের মেঝেতে ছিটকে পড়ল পোর্ট হোলের স্ক্রুটা। ক্যাপ্টেনের মুখ থেকে একটা চাপা চিৎকার ভেসে এসে ছড়িয়ে পড়ল বদ্ধ ঘরের হাওয়াতে। আমি দৌড়ে গিয়ে চেপে ধরলাম পোর্ট হোলের পাল্লা। একটা একটা করে স্ক্রু খুলে পড়ছে তার। ক্যাপ্টেনও এসে এতক্ষণে যোগ দিয়েছেন আমার সঙ্গে। আমাদের দুটো মানুষের 4টে হাতের সম্মিলিত চেষ্টাতেও আটকে রাখা যাচ্ছে না সেটাকে। হঠাৎ মনে হলো ওপাশ থেকে গোটা আটলান্টিকের সমস্ত জলরাশি প্রবল ধাক্কায় খুলে ফেলতে চাইল পাল্লাটাকে। আমরা দুজনেই সবেগে ছিটকে পড়লাম ঘরের মেঝেতে। চোখের দৃষ্টি কয়েক মুহূর্তের জন্য ঝাপসা হয়ে গেল। কয়েক সেকেন্ড পরে মুখ ফিরিয়ে দেখলাম পোর্ট হোলের পাল্লাটা খোলা। সেটা দিয়ে উত্তাল সমুদ্রের জলের ছাট ঢুকে আসছে ঘরের ভিতর। নোনা জলের গন্ধটা ভীষণ রকম বেড়ে উঠেছে এখন। দরজার ঠিক সামনে ছিটকে পড়েছিলেন ক্যাপ্টেন। তার ফ্যাকাশে ঠোঁট নড়ে উঠল। আবার থেকেও আছে। আপনি পোর্ট হোলটার সামনে দাঁড়ান, আমি দেখছি। আজ আমি এর শেষ থেকে ছাড়ব। উঠে দাঁড়িয়ে আপার বার্থের সামনে গিয়ে অন্ধকারের ভিতরে হাত চালিয়ে দিলাম আমি। আগের দিনের সেই স্যাঁতস্যাঁতে স্পর্শটা আবার ফিরে এলো আমার হাতে। ঠিক যেন বহুদিন আগে জলে ডোবা একটা মৃত শরীরের ছোঁয়া। অথচ সে নড়ছে, সে জীবন্ত। বুঝতে পারলাম আপার বার্থের ভিতরের সেই নিকষ অন্ধকার থেকে একজোড়া চোখ তাকিয়ে আছে আমার দিকে। তার মাথা ছাড়িয়ে ফ্যাকাশে রঙের চুল এসে পড়েছে মুখের উপরে।
সেই স্যাঁতস্যাঁতে হাতের একটা ধাক্কায় আমি উল্টো দিকের দেওয়ালের গায়ে আছড়ে পড়লাম। সেখান থেকে মাটিতে আপার বার্থ থেকে লাফিয়ে এসে পড়লো আমার বুকের উপরে। গোঙানির আওয়াজটা এবার নিজের হৃৎপিণ্ডের উপরে শুনতে পাচ্ছি। গলার কাছে তার হাতের স্পর্শ লাগছে। আসন্ন মৃত্যুর মুখে দাঁড়িয়ে আমি শেষবারের মতো চিৎকার করে উঠলাম। সঙ্গে সঙ্গে আমাকে ছেড়ে বেশ কিছুটা পিছিয়ে গেল সে। আমি দ্বিতীয়বার চিৎকার করতে গিয়েও পারলাম না। মনে হলো গলার সমস্ত পেশি ছিঁড়ে গেছে। বুঝতে পারলাম খোলা পোর্ট হোলের মধ্যে থেকে কিছু একটা বেরিয়ে গিয়ে ঝাঁপিয়ে পড়লো সমুদ্রের জলে। তারপর আবার একটানা সমুদ্রের জলের শব্দ, আর কিচ্ছু নেই। আমরা দুজনেই অচেতন হয়ে কিছুক্ষণ পড়ে রইলাম মেঝের উপরে। বুঝতে পারলাম আমার কনুইয়ের হাড় ভেঙে গেছে। সেই সঙ্গে সমস্ত ঘর আর আমাদের শরীর জুড়ে ছড়িয়ে একটা নোনা জলের গন্ধ। আমি জানি আপনি আরো কিছু শোনার জন্য উদ্গ্রীব হয়ে বসে আছেন, কিন্তু আমার গল্প এখানেই শেষ। পরদিন একটা কাঠ মিস্ত্রি এসে 105 নম্বর কেবিনের দরজায় 1 ডজন 4 ইঞ্চির পেরেক মেরে বন্ধ করে দেয় দরজাটা। চিরকালের মতো সিল করে দেওয়া হয় কেবিন নম্বর 105। আপনি যদি কোনোদিন কামচাটকা জাহাজে ওঠেন এবং উঠে রুম নম্বর 105-এর খোঁজ করেন, তবে জাহাজ কর্তৃপক্ষের তরফ থেকে আপনাকে জানানো হবে যে ও ঘরটি অ্যাভেলেবল নয়। ওর মধ্যে অন্য বোর্ডার আছে। সত্যিই আছে। সে যাত্রার বাকিটা ডাক্তারের কেবিনেই কাটিয়ে দিই আমি যতদূর জানি ক্যাপ্টেনও ওই জাহাজে আর ওঠেননি কোনোদিন। যদিও কামচাটকা জাহাজ আজও চলে। আজও রোজ রাতে তার 105 নম্বর কেবিনে পোর্ট হোলের পাল্লা খুলে যায়। সেই বৃত্তাকার জানলা দিয়ে ঢুকে আপার বার্থে উঠে আসে কেউ। সে কে বা কি তা আমি জানি না, তবে যাই হোক না কেন, সে গতিশীল, সে সামুদ্রিক এবং সে মৃত। আজ এই গল্পটা লিখিত হওয়ার 150 বছর পরে কামচাটকা জাহাজ আর চলার কথা নয়, তবে সে না চললেও তার 105 নম্বর কেবিনে আপার বার্থের প্রাণীটি কিন্তু এখনো জীবিত। এখনো হয়তো সমুদ্রের আনাচে কানাচে সেই আপার বার্থটিকে খুঁজে চলেছে সে। তাই আপনি যদি কোনোদিন জাহাজে করে আটলান্টিক মহাসাগর পার হন, তবে এমন কোনো ঘরে থাকবেন যেখানে কোনো পোর্ট হোল নেই। শুনছিলেন এফ মারিয়ান ক্র্যাফোর্ডের কাহিনী অবলম্বনে দি আপার বার্থ। সবাই ভালো থাকবেন। শুভরাত্রি।